আজকের গল্প জীবন প্রান্তে। হ্যালো বাবা, মা কেমন আছে? তুই একবার এসে দেখে যা তোর মাকে। বারবার তোর কথাই বলছে, কিন্তু এখন তো কোনো মতেই সম্ভব হবে না বাবা। একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছি। তাছাড়া তোমার জামাইও অফিসের কাজে পাশের শহরে গেছে কদিনের জন্য। মাকে একটু বোঝাও বাবা। চুপ করে থাকেন দেবরাজ বাবু। মেয়ে সুদূর ব্রিটেন থেকে টুকটাক আরও দু চারটে কথা বলে ফোনটা কেটে দিল। তারও আর কথা বাড়াবার বিশেষ আগ্রহ ছিল না। স্ত্রী বিপাশা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে প্রায় শয্যাশায়ী। একমাত্র মেয়ে বিদেশে চাকরি সূত্রে গিয়ে সেখানেই থেকে গেছে 4 বছর হয়ে গেল। 1 বছর পরই দেশে ফিরে আসার কথা ছিল তাদের। জামাই তার থেকে বছরখানেক আগে সেখানে গিয়েছিল চাকরিতে ট্রান্সফার হয়ে। এখন আর মনে হয় না যে তারা আর দেশে ফিরে আসবে। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়েও একবার দেখে যাওয়ার সময় করে উঠতে পারেনি মেয়ে দীপশিখা। এটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অথচ এই মেয়েই মাকে ছাড়া একটা দিনও থাকতে পারত না। বিপাশাও প্রচণ্ড মিস করছে মেয়েকে। চাপা স্বভাবের জন্য স্বামীর কাছে তার মনোভাব লুকিয়ে রাখার চেষ্টা করলেও দেবরাজবাবু সেটা ভালোই বুঝতে পারেন। দীপু ফোন করেছিল বুঝি? ব্যালকনি থেকে ঘরের ভেতরে ঢুকতেই আকুল হয়ে জিজ্ঞাসা করে বিপাশা। হ্যাঁ বলেই একটা বই সেলফ থেকে টেনে নিয়ে জানলার পাশে রাখা ইজি চেয়ারে বসে বইয়ের পাতায় মুখ ডোবান দেবরাজবাবু। এই মুহূর্তে বিপাশার মুখোমুখি হতে চান না তিনি। অনেক চিকিৎসার পরও বিপাশা কিছুতেই সুস্থ হয়ে উঠছে না। ডাক্তারের কথায় পেশেন্ট মানসিকভাবে চাইছেন না যে তিনি সেরে উঠুন। বাহ্যিক ওষুধের সঙ্গে সেটাও অত্যন্ত জরুরি। তাই দীপুর এখানে আসার ব্যাপারে কোনো কথাই বিপাশার কানে দিতে চান না তিনি। বুঝতে পারলে একেবারেই ভেঙে পড়বে তাহলে। দেবরাজের সংক্ষিপ্ত উত্তরে এবং হাবভাব দেখে আর কিছু না বলে বিপাশা পাশ ফিরে চোখের জল লুকোবার চেষ্টা করে। মেয়েকে এক নজর দেখার জন্য বুকটা হু হু করে ওঠে। ও যেন আভাস পাচ্ছে যে আর বেশি দিন সময় ওর হাতে আর নেই। মেয়ের সাথে বুঝি আর দেখা হলো না। ঘড়ির দিকে তাকান দেবরাজ। সন্ধে 7:30 বেজে গেছে। ইদানিং রোজগার অভ্যেস যেন অ্যালার্ম দিয়ে তার মগ্নতা ভাঙায়। বিপাশাকে ওষুধ দেওয়ার সময় হয়েছে। মনের অস্থিরতা চাপা দেওয়ার জন্য বইটার আশ্রয় নিয়ে ধীরে ধীরে তাতেই মগ্ন হয়ে গিয়েছিলেন দেবরাজবাবু। বিপাশার কাছে এসে ধীর মাথায় হাত ছোঁয়ালে দু চোখ মেলে তাকায়। চোখে হতাশার ঘন ছায়া। বুক মুচড়ে ওঠে তার। ওষুধ খেয়ে নাও, রাতের খাওয়ার সময়ও হয়ে এসেছে। এখানেই নিয়ে আসি দুজনের খাবার। খাবার গরম করে টি টেবিলটা বিছানার কাছে টেনে আনেন। বিপাশাকে উঠিয়ে পেছনে বালিশে হেলান দিয়ে বসিয়ে দেন। নিজে উঠে বসার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে বিপাশা। চামচ দিয়ে খাইয়ে দিতে থাকেন। আজ বিপাশার খাওয়ার আগ্রহ নেই। কয়েক চামচ খেয়েই জলের গ্লাসের দিকে হাত বাড়ায়। ওনাকে খেয়ে নিতে বলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। না, তোমায় যেতে হবে না, জেদ ধরে দীপু। সে কি রে, তোর বাবা তো রয়েছেন। দিদুনের শরীর ভালো নেই, আমায় দেখতে চাইছে। বুড়ো হয়ে গেছে, কবে আছে কবে নেই। আমি তো আজ যাব আর কাল বিকেলেই ফিরে আসবো সোনা। একটা দিনের তো ব্যাপার। তোর পরীক্ষা না থাকলে তোকে সাথে করেই নিয়ে যেতাম। কিন্তু তুমি তো জানো মা যে তোমায় ছেড়ে একদিন আমি থাকতে পারি না। আমার মন খারাপ করে। ওহো, পাগলি একটা। জড়িয়ে ধরে মেয়েকে বলে, তোকে ছেড়ে আমি বুঝি থাকতে পারি মা? স্নেহে চোখ ছলছল করে ওঠে বিপাশার। দীপুকে ছুতে পারছে না কেন? কাছেই তো রয়েছে, কিন্তু হাত বাড়ালেই মনে হচ্ছে যেন কত দূরে, ধরা ছোঁয়ার বাইরে। দীপু কাছে আয় মা, হাতটা বাড়া দেখি। পাশের খাটেই শোন দেবরাজ। সকালে উঠে ফ্রেশ হয়ে একেবারে চা বানিয়ে নিয়ে এসেই বিপাশাকে ওঠাতে যান। একটা হাত অসহায়ভাবে
এলিয়ে খাটের থেকে নিচে ঝুলছে, আলতো করে হাতখানি নিজের হাতে নিয়ে উঠিয়ে দিতে গিয়েই চমকে ওঠেন। এত ঠান্ডা কেন? পালস দেখতে গিয়ে তার নীরবতা তাকে পাথর করে দেয়। আর বুঝি নড়তেও পারবেন না? এত তাড়াতাড়ি কিছু না বলেই তার শান্ত স্বভাব অনুযায়ী চুপচাপ চলে গেল বিপাশা। হ্যালো মামুনি। গলার স্বর আটকে যাচ্ছে দেবরাজে। মেয়েকে কন্ট্যাক্ট করেন। জামাই সৌনক রিসিভ করে ফোনটা। খবর শুনে নিরুত্তাপ সুরে জানায় যে দীপু একটু বাইরে গেছে, ফিরলেই তাকে কল ব্যাক করতে বলবে। ফোন পাশে রেখে স্তব্ধ হয়ে বসে থাকেন দেবরাজবাবু। কতক্ষণ এভাবে বসেছিলেন খেয়াল করেননি। ফোনের রিং শুনে যেন জেগে ওঠেন। বাবা, হঠাৎ করে এমনভাবে মা চলে যাবে ভাবিনি। যাই হোক, তুমি যা করণীয় করে নাও। জানি একা তোমার কষ্ট হবে, কিন্তু ভিসা টিসা এখন অনেক ঝামেলা। এত ঝামেলা করে যাওয়া মুশকিল এখন। সাবধানে থেকো। ওদিক থেকে দীপশিখার আবেগহীন স্বর ভেসে এলো। দেবরাজ ফোনটা কেটে দিলেন। এখানে কাছাকাছি কোনো নিকট আত্মীয় নেই তার। তাছাড়া তিনি সবার সাথে বিশেষ মেলামেশাও করতে পারতেন না। চাকরি জীবনে অফিস আর বাড়ির গণ্ডিতেই সীমাবদ্ধ থাকতেন। বিপাশাই যা সবার সাথে মিলেমিশে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। রিটায়ার করার পর নিজের তৈরি ছোট্ট লাইব্রেরিতে সময় কাটানো এখন তার প্রিয় শখ। অবশ্য সোসাইটির বিভিন্ন অনুষ্ঠানে যোগ না দিলেও তাদের চাঁদা দিতে কার্পণ্য করতেন না। আজ এই বিপদের দিনে ক্লাবের ছেলেরা পরম আত্মীয় হয়ে সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। কি গো, বই মুখের সামনে রেখে কি ভাবছো? পড়ছো বলে তো মনে হচ্ছে না। তুমি কিভাবে বুঝলে যে না পড়ে এমনি এমনি কিছু ভাবছি? বা রে, আমি তোমায় বুঝবো না তো কে বুঝবে? বড্ড একা হয়ে পড়েছ, তাই না? মেয়েও তো পর হয়ে গেছে সব দিক দিয়ে। একটা খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। ফোন তো দূরের কথা। আমি সব বুঝতে পারতাম, কেবল তুমি যাতে কষ্ট না পাও তাই চুপ করে থাকতাম, কোনো আলোচনায় যেতাম না। আমার একটা কথা রাখবে প্লিজ? তোমার কথা রাখিনি এমন হয়েছে কখনো? কিন্তু এই জানলার পাশে দাঁড়িয়ে কথা কেন বলছো? কাছে এসে বসো না। মিষ্টি হেসে একটু চুপ করে থেকে আবার বলে বিপাশা, তুমি প্রমিস করো আগে যে আমি যা বলবো তাই করবে তুমি। এখনো এই বুড়ো বয়সে অবিশ্বাস? প্রমিস করতে হবে। হেসে তাকান দেবরাজবাবু স্ত্রীর দিকে। তাহলে তুমি আর একটা বিয়ে করো। তোমার কষ্ট দেখে আমি মুক্তি পাচ্ছি না। মনে রেখো, কথা দিয়েছ। মুক্তি? চমকে তাকান তিনি। ঘুম ভেঙে উঠে বসেন বিছানায়। জানলার দিকে তাকিয়ে দেখেন সেখান দিয়ে চাঁদের আলো এসে তার সারা শরীরে মায়াময় স্নিগ্ধতায় ছড়িয়ে পড়েছে। স্বপ্ন ছিল? বিশ্বাস হচ্ছে না যেন। স্বপ্নের প্রতিটা কথা তার মাথায় রিন রিন করে বেজেই চলেছে এখনো। প্রায় 2 বছর হতে চলল বিপাশা আর নেই। তিনি কিন্তু সব সময় তাকে পাশেই অনুভব করে এতগুলো দিন কাটিয়ে দিলেন। তার এখন 71 আর 8 বছরের ছোট ছিল বিপাশা। স্ত্রীর এই অকালে চলে যাওয়াতে ভেঙে পড়েছিলেন বেশ। সময় ধীরে ধীরে সইয়ে দিচ্ছে সব। তবে শারীরিক অক্ষমতা থাবা বসাতে শুরু করেছে। পাশে টেবিলে রাখা জাগ থেকে এক গ্লাস জল খেয়ে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। চারিদিকে যেন একটু আগে বলে যাওয়া বিপাশার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। বিছানায় এসে চোখ বন্ধ করে শুয়ে ভাবতে থাকেন তাই নিয়ে। কখন ঘুম এসে যায় এর মধ্যে। সকালে উঠেও কাল রাতের স্বপ্নের কথারা মাথায় নড়ে চড়ে বেড়াতে থাকে। তাকে এ নিয়ে ভাবতে বাধ্য করে। টেবিলে বসে কাগজ কলম টেনে বিজ্ঞাপনের একটা খসড়া বানিয়ে ফেলেন। কেন্দ্রীয় সরকারের চাকুরি থেকে অবসরপ্রাপ্ত 71 বর্ষীয় বৃদ্ধের জন্য অনূর্ধ্ব 50-এর পাত্রী চাই। ইচ্ছুক ব্যক্তি নিম্নলিখিত নাম্বারে অথবা ঠিকানায় যোগাযোগ করুন। পরের দিনের নিউজ পেপারে বিজ্ঞাপন বেরোনো মাত্র ফোন কলের বন্যা বয়ে যেতে লাগলো। কখনো অভিভাবক, কখনো বা পাত্রী নিজেই ফোনে উৎসুকতা জাহির করতে লাগলো। বিকেলের দিকে এলো মেয়ের ফোন।
এতদিনে বাবাকে মনে পড়ার কারণ বুঝতে না পেরে ফোন ধরেন দেবরাজবাবু। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? সুনামি এসে আছড়ে পড়ে ওদিক থেকে। কেন তোর হঠাৎ এ কথা মনে হচ্ছে? সংযত সুরে প্রশ্ন রাখেন তিনি। আমার শ্বশুরবাড়ি থেকে এক্ষুনি খবর পেলাম যে তুমি নাকি বিয়ের জন্য অ্যাড দিয়েছো নিউজ পেপারে। তাও আবার অল্প বয়সী মেয়ে চাই তোমার। কেন বলতে পারো? আর আমি কি তোমার কেউ নই? এখন তো যে মেয়ে তোমাকে বিয়ে করবে তোমার সম্পত্তির লোভে করবে, সেটা ভেবে দেখেছো? আর নিউজ পেপারে অ্যাড দিয়ে এই বয়সে বিয়ে? হাসালে বাবা তুমি। আমার শ্বশুরবাড়িতে আর মুখ দেখাবার উপায় রইল না। আমার শরীর আর চলছে না। একা থাকার সাহস হারিয়ে ফেলেছে মামুনি, তাই এই ডিসিশন নেওয়া। একা থাকতে অসুবিধা হচ্ছে তো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারো। আজকাল তো সব রকমের সুবিধা থাকে সেখানে। এদেশে তো সবাই তাই করে। তাহলে ধৈর্য ধরে আমার কথাগুলো শোন, প্রত্যেকটা কথা ভেবে দেখিস। এবার কঠোর হলেন দেবরাজবাবু। প্রথমত, আলাদাভাবে তোর প্রাপ্য তোর নামে লিখে দিয়েছি, চিন্তা করিস না। দ্বিতীয়ত, অল্প বয়সী মেয়ে চাই এই জন্য যে সে আমার সেবা যত্ন আমার শেষ সময় পর্যন্ত করে যেতে পারবে। বিয়ে মানেই সবসময় শরীরের মিলন নয়, মনের মিলটাই আসল। আর তার জন্য চাই একটা ভালো মনের মানুষ। বয়সের ডিফারেন্স এখন গুরুত্বপূর্ণ নয়। এই জন্য আমায় ভালোভাবে বেছে নিতে হবে সঠিক মেয়েটি। আমি দীর্ঘদিন একটা দায়িত্বপূর্ণ পদে চাকরি করেছি। মানুষ পরখ করার ক্ষমতা আমার ভালোই আছে মনে করি। তুই বলতে পারিস যে একটা সবসময়ের জন্য কাজের মেয়ে রেখে নিলেই হয়, কিন্তু আজকাল নানান রকম শুনছি অকারণে বদনাম রটতে পারে। বিয়ে করে নিলে সে ভয় থাকবে না। বৃদ্ধাশ্রম খারাপ নয়, কিন্তু তাদের নিশ্চয়ই কিছু নিয়ম শৃঙ্খলা থাকবে। তাও মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। তুই তো জানিস আমি অত্যন্ত স্বাধীনচেতা মানুষ। শেষ জীবনে আর সেটা সম্ভব নয়। ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ শুনে ফোন কেটে দেন দেবরাজবাবু। প্রিয়তমা বিপাশাকে স্বপ্নে হলেও কথা দিয়েছেন। তাছাড়া নিজের জীবনে ব্যক্তিগত সমস্ত সিদ্ধান্ত তিনি বরাবর দৃঢ়ভাবে নিজেই নিয়ে এসেছেন। আজও তার ব্যতিক্রম হবে না। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।